আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের আইটি পার্কগুলো অবহেলায় পড়ে আছে, সেগুলোকে নতুন উদ্যোক্তাদের জন্য কাজের উপযোগী করে দিতে চায় সরকার, এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এআই হ্যাকার অনুষ্ঠান আয়োজনে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, একই প্রকল্পে এক এক মন্ত্রণালয়ের খরচ এক এক রকম হয়, যা সমন্বয়ে সরকার চিন্তা করছে। উদ্ভাবনী স্টার্টআপের জন্য 6 স্টার্টআপের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। 10 লাখ ভয়েস ফার্স্ট এআই প্রযুক্তির মাধ্যমে এটি রিক্রুটিং এজেন্ট সুরক্ষা প্রদানকারী। এই সমাধানটি আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। তো এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এখানে যে ভিডিওটি একটু আগে দেখেছি, একটা ছেলে এবং একটা মেয়ে যে ফার্মিং নিয়ে যে কাজ করেছে, কিভাবে এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেটিং করবে, আমরা একটা ভিডিও দেখেছিলাম শুরুর দিকে। তো আমরা যেটা করতে চাইছি, এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলে বসে নিজের মতন করে কাজ করতে পারেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? শেখ হাসিনার উচ্চারিত এই রাজাকার শব্দই হয়ে উঠেছিল তার পতনের সূচনা। 14 জুলাই 2024 গণভবনে হাসিনার কটাক্ষ বাক্যে ফুঁসে উঠেছিল পুরো বাংলাদেশ। ছাত্রদের তুচ্ছ-তাচ্ছিল্য করা মন্তব্যের মাধ্যমে যেন নিজেই তার পতনের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা। অপমানের সেই ভাষাকেই ছাত্র জনতা পরিণত করেছিল সবথেকে শক্তিশালী স্লোগানে। কটাক্ষের প্রতিবাদ আর ক্ষোভের বহিঃপ্রকাশের চুরমার হয়ে যায় দীর্ঘ 1.5 দশকের স্বৈরাচারের মসনদ। 14 জুলাই নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্টে বিস্তারিত। ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ আর সড়কে চলছিল বাংলা ব্লকেট কর্মসূচি। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন যখন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে, ঠিক সেই সময় আন্দোলনের আগুনে ঘি ঢেলে দেয় তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। 14 জুলাইয়ে হাসিনার এই মন্তব্য মুহূর্তেই ক্ষোভের বিস্ফোরণ ঘটায়। হাজার হাজার শিক্ষার্থী ঢাবির আবাসিক হলগুলো থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে বের হয়ে আসে রাজপথে। কয়েকটি হলে ছাত্রলীগ বাধা দিলেও শিক্ষার্থীদের প্রবল তোপের মুখে খড়কুটোর মতো ভেসে যায় তারা। আমরা ভয়ে থাকতাম যে কখন আসলে ছাত্রলীগের ব্যাপারে যদি আমরা কোনো কথা বলি বা ফ্যাসিস্ট রেজিমের কথা বলি, আমাদের হয়তো রাজাকার বা বিভিন্ন বলে আমাদের ট্যাগিং করে আমাদেরকে নির্যাতনটা জায়েজ করে ফেলবে আর কি। রাজাকার রাজাকার কে বলেছে সরেছে, অর্থাৎ তাৎক্ষণিকভাবে এই হল প্রাঙ্গণেই এটা হচ্ছে মানে খুব সমুচ্চারিত একটা স্লোগান হয়েছে। 14 জুলাই রাতের সেই ঐতিহাসিক রাজাকার স্লোগান প্রথম উচ্চারিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সূর্য সেন হল থেকে। শেখ হাসিনার মন্তব্যের পর এখান থেকেই খুব ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে, আর সেই রাতেই আন্দোলনের ইতিহাসে রূপ নেয় এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে। সূর্য সেন হলের পর মেয়েদের হলেও পৌঁছে যায় স্লোগানের ধ্বনি। হলের গেট ভেঙে থালাবাটি নিয়ে সেই রাতের সাহসী নারীরা হয়ে ওঠে আন্দোলনের বারুদ। তাদের অপ্রতিরোধ্য সাহস ক্রমেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফেটে পড়ে দেশের অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সেদিন প্রথম আমরা শেখ হাসিনাকে সবার সামনে স্বৈরাচার ডাকি। এই স্বৈরাচার ডাকার কারণেই সেদিন আন্দোলন আরও বেশি বেগবান হয়েছিল। যে সকল শিক্ষার্থীরা রিডিং রুমে পড়তো তারা মানে নিজেরা চাইতো না যে একটা ঝামেলার সাথে জড়িয়ে যায়। ওই দিনের পর আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীরা এখানে নেমে এসেছে এবং পার্টিসিপেট করেছে। অধিকাংশ ট্যাগিং কিন্তু হচ্ছে যে তারা 71-এ পরাজিত শক্তি, রাজাকার, এই জিনিসটাই আর কি। তো এই জিনিসটা আসলে স্টুডেন্টরা একদমই ভালোভাবে নেয় না এবং তার মনে হয়েছে যে এটা তার আত্মসম্মানের উপর চূড়ান্ত আঘাত।
এবং ওই যে ক্ষোভটা, ওই ক্ষোভটা থেকেই মূলত আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হলগেট ভেঙে বের হব এবং আমরা এটার প্রতিবাদ করবো এবং এটা আমরা শেষ দেখে ছাড়বো। স্বাধীন দেশে নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলেই স্বাধীনতা বিরোধী তকমা দেয়া ছিল আওয়ামী সরকারের রাজনৈতিক অস্ত্র। রাজাকার শব্দ জুড়ে দিয়ে দমন পীড়ন ছিল তৎকালীন সরকারের নিত্যনৈমিত্তিক ঘটনা। তবে ২৪-এর লড়াইয়ে রাজাকার বলে তাচ্ছিল্য করা মেনে নেয়নি ছাত্র জনতা। অপমানের ভাষাকেই তারা পরিণত করেছিল সবচেয়ে শক্তিশালী স্লোগানে। 14 তারিখের স্লোগান এই আন্দোলনের তো আমি মনে করি প্রধান স্লোগানে পরিণত হয়েছিল। এই স্লোগান ছিল এটা একটা পাল্টা আঘাত, যে রাজাকার বলুক আর যাই বলুক, আমরা আমাদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াবো। তুমি রাজাকার বললে আমি রাজাকার হয়ে যাই না। আওয়ামী লীগের যে বৈধতা উৎপাদনকারী যে আদর্শটা ছিল, মুক্তিযুদ্ধের সোকল্ড চেতনা, সেইটাকে ভেঙে দিয়েছে। যখনই কেউ তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বলেছে হচ্ছে বিএনপি জামাত শিবিরের দোসর, পাকিস্তানের দোসর, এরকম করে যে কর্নার করে দেওয়া হয়েছে এবং যা ইচ্ছা তাই করেছে। তো ওই একই ফ্রেমিং যখন সারা দেশের ছাত্র সমাজ যৌক্তিক দাবিতে আন্দোলনে তাদেরকে করা হয়, এটা তো মেনে নেওয়া যায় না। আর তার কথা বলার মধ্যে যে একটা তীব্র বিদ্বেষ ছিল, প্রতিহিংসা ছিল, এটা কিন্তু কথায় ফুটে উঠছিল। ভিন্নমত দমনের নামে রাজাকার তকমা কিংবা যে কাউকে স্বাধীনতা বিরোধী বলে দমন করার কূটকৌশল জুলাই আন্দোলনের মাধ্যমে চুরমার হয়েছে। জুলাইয়ে বুক পেতে দেয়া আন্দোলনকারীরা জানায়, দেশে আবারও কখনো এ ধরনের ট্যাগিং কালচার ফিরে আসলে তা প্রতিরোধে সোচ্চার থাকবেন তারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের ক্ষতি নিরূপণ করে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। সকালে কক্সবাজার সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম বলেন, সরকার ভয়াবহ এই বন্যার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সহায়তার পাশাপাশি পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করছে। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন, কৃষি ও মৎস্য বিভাগ বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। টানা কয়েকদিনের বন্যার পর ধীরে ধীরে উন্নতি হচ্ছে বান্দরবনের পরিস্থিতি। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানি নামার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে বন্যার নানা ক্ষয়ক্ষতি। জেলার বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। হবিগঞ্জে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘরবাড়ির পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও। লালমনিরহাটে উজানের ঢলে তিস্তা নদীর পানি গতকাল থেকে বাড়লেও আজ সকালে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী কিছু নিম্নাঞ্চল সকাল থেকে জলমগ্ন হতে শুরু করেছে। দর্শক, বন্যার খবর জানাতে যাচ্ছি এখন বান্দরবানে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আলাউদ্দিন শাহরিয়ার। আলাউদ্দিন, বান্দরবানে তো গত কয়েকদিন যাবৎ বন্যায় বেশ নাজুক অবস্থা ছিল। এই মুহূর্তে আসলে বান্দরবানের কি পরিস্থিতি? সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে কিনা? সার্বিক ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের জানাবেন। আসলে আপনি যেটা বলছিলেন, আসলে বন্যায় বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে আমাদের বান্দরবানের আমরা প্রশাসন এবং সংশ্লিষ্টতার কথা বলে যেটা জেনেছি, বান্দরবানে 21টি সড়ক আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেখানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছিল। ইতিমধ্যে সেখানে 20টি সড়কে যানবাহন চলাচল চালু হয়েছে। শুধু কেওকাটং সড়কটাতে এখনো যোগাযোগ চালু হয়নি। সেখানে পাহাড়ের ধস একটু বেশি হওয়ার কারণে পাহাড় অপসারণ করতে পারেনি সংশ্লিষ্টরা। আরেকটা বিষয় আমরা যেটা জানলাম সেটা হলো, আপনার বান্দরবানের আশ্রয়কেন্দ্রগুলো থেকে আসলে মানুষ সবগুলি নেমে গেছে। শুধু একটি আশ্রয়কেন্দ্রে 67 জন বন্যার্ত এখনো রয়ে গেছে। আর ত্রাণ তৎপরতার কথা যেটা আমরা প্রশাসন থেকে জানলাম, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে 40 টন এবং আপনার 20 লক্ষ টাকা এবং প্রধানমন্ত্রীর থেকে 20 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে, যার মধ্যে আসলে উপজেলার স্ব ইউনোদের তত্ত্বাবধানে এই ত্রাণ তৎপরতা চালাচ্ছে প্রশাসন। এরপরে আসলে আমাদের স্থানীয় সংসদ সদস্য সাসিম গুরু জেরি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাভেদ রাজা, তারাও নিজস্ব উদ্যোগে ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে। এছাড়া উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে। বন্যার পানি নেমে গেল আসলে বান্দরবনের অবস্থা আসলে এখনো বিপর্যস্ত আছে। কোথাও আসলে তেমন ভাবে ঠিকঠাক ভাবে মানুষ স্বাভাবিকভাবে চলাচলা করতে পারছে না। আর খাদ্য সংকটের যে বিষয়টা আসলে দেখা দিয়েছিল, সেটি এখন আসলে স্বাভাবিক হতে চলেছে। তখন এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমরা জানছিলাম বান্দরবনের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর।
আগামী 17 জুলাই রাত থেকে সারা দেশে আবারও মাঝারি ও ভারী বর্ষণ হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 17 তারিখের পর চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভাবনা আছে বলেও জানানো হয়েছে। তবে এখনই নদী বন্দর এবং সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কবার্তার সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েকদিন বৃষ্টির পর মঙ্গলবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী শুক্রবার থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 16 তারিখ দিবাগত রাত থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পেতে পারে, তবে সেটা অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কম, তুলনামূলকভাবে কম। সেটা মোটামুটি 20-22 তারিখ পর্যন্ত থাকবে, 22 তারিখ পর্যন্ত থাকবে। আপনি বিগত 24 ঘন্টায় যদি আপনার বৃষ্টিপাতের কথা বলেন, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে 110 মিলিমিটার, এটা কুমিল্লাতে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলার রায় আজ। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 8 আসামিকে আদালতে হাজির করা হয়। 2020 সালের 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার থেকে ফেরার পথে এমসি কলেজের প্রধান ফটকের সামনে এক দম্পতির প্রাইভেট কার আটকে কয়েকজন যুবক তাদের ছাত্রাবাসে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে গাড়ির ভেতর তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। মুখ থুবড়ে পড়ে আছে রাজবাড়ীর বিসিক শিল্পনগরী। প্রায় 15 একর জমির উপর গড়ে ওঠা 77টি শিল্প প্লট নিয়ে যাত্রা শুরু করলেও 6 দশক পেরিয়ে গেলেও এখনও স্থবির শিল্পনগরীটি। অধিকাংশ প্লটই এখন বন্ধ। উন্নয়নের পরিবর্তে অব্যবস্থাপনা, জরাজীর্ণ অবকাঠামো ও নানা সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই শিল্প প্রতিষ্ঠান। রাজবাড়ী থেকে মোহাম্মদ কবির হোসেনের পাঠানো রিপোর্ট। রাজবাড়ী বিসিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 77টি প্লটের মধ্যে 35টি চালু রয়েছে এখন। তবে সরেজমিনে গিয়ে দেখা যায় বাস্তবে মাত্র 8 থেকে 10টি কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। বাকি প্লটগুলো দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিত্যক্ত ভবনগুলো ঘিরে গড়ে উঠেছে ঝোপঝাড় ও আবর্জনার স্তূপ। উদ্যোক্তাদের অভিযোগ, এসব ভবনে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে এবং প্রায়ই চুরি হয় বিভিন্ন মালামাল। বৃষ্টি হলে পারে ড্রেনে রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না, ড্রেনের অবস্থা খুব খারাপ। আর হইলো এই বিসিকের ভিতরে চুরি চামারিটা বেশি হচ্ছে। বিদ্যুৎ অফিসে ফোন দিলেও ঠিকমতো আমরা মাঝে মাঝে সাপোর্ট পাই, মাঝে মাঝে একটু সময় লাগে, যেগুলো আসলে ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে চালু শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে বছরে প্রায় 100 কোটি টাকার উৎপাদন হচ্ছে। তবে সব প্লট সচল করা গেলে এই উৎপাদনের পরিমাণ প্রায় 250 কোটি টাকায় উন্নীত হতে পারে। যেগুলো বন্ধ এবং রুগ্ন বন্ধ শিল্প রয়েছে সেগুলো চালু করার ক্ষেত্রে আমরা নিয়মিত তাদের সাথে সভা করতেছি। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, প্লট মালিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন চালু ও বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের বরাদ্দ বাতিল করে নতুন উদ্যোক্তাদের কাছে প্লট বরাদ্দ দেওয়া হবে। তাদেরকে শেষবারের মতো সময় দিয়েছি, যদি এর মধ্যে ওনারা কাজ শুরু না করেন এবং পাওনা পরিশোধ না করেন, আমরা এই প্লটগুলো বাতিলের ব্যবস্থা দিব এবং বাতিলের পরে আমরা হয়তো নতুন যারা আগ্রহী আছেন তাদেরকে প্লট বরাদ্দ দিব। স্থানীয়দের প্রত্যাশা, কার্যকর উদ্যোগ ও নতুন বিনিয়োগের মাধ্যমে রাজবাড়ী বিসিক শিল্পনগরী আবারও কর্মচঞ্চল হয়ে উঠবে এবং জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনটিভি নিউজ ডেস্ক।